তাহলে দেখো আজকে আমরা তৃতীয় কৌশল অর্থাৎ প্রতিস্থাপন নিয়ে কিছু কাজ করব। গত ক্লাসেও কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি, তবে আজকে মূলত আমরা ত্রিকোণমিতিক ফাংশনের প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে কাজ করব। দেখো আমরা একটু লিখে নেই টাইটেলটা। এটা হলো আমাদের আজকে দেখো তৃতীয় কৌশল, ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। ত্রিকোণমিতিক ফাংশনের যোগজ। ওকে ফাইন, আমরা এক্সাম্পল দিয়ে একটু শুরু করি। একটা বিষয় আগেই আমরা মনে রাখবো, যদি সাইন অথবা কজ এগুলোর সাথে যে কোণ থাকে, কোণের মধ্যে কোনো ধ্রুবক থাকে, তাহলে সেই ধ্রুবকটা বাইরে আমরা ভাগ আকারে লিখে রাখবো। যেমন ধরো আমাদের একটা ইন্টিগ্রেশন এরকম দিয়ে দিল, ইন্টিগ্রেশন অফ কজ 7x dx। তো এটাকে আমরা ধ্রুবক আছে অ্যাঙ্গেলের সাথে 7, এটাকে 1/7 আকারে বাইরে লিখে দেব। এরপরে কজ কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো সাইন, লিখবো সাইন 7x। এটা কেন ভাগ হয় সেটাও তোমরা দেখেছো, প্রতিস্থাপন পদ্ধতি থেকে এটা চলে আসে। ওকে, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা দেখো, এখন আমরা ছোট্ট ছোট্ট করে এগোই। ছোট্ট একটা ফাংশন নিয়ে প্রথমে কাজ করছি। ধরো ইন্টিগ্রেশন অফ cos কিউব x dx এটা দেওয়া আছে। এখন একটা বিষয় একটু চিন্তা করো তো, cos এর পাওয়ার 3 আছে, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি cos x হোল কিউব। ওকে, এখন তোমার মাথায় প্রথমে একটা চিন্তা আসতে পারে যে cos x কে আমরা ইউ ধরে নেব। ওকে, তাহলে ইউ ধরলে ইউ কিউব হয়ে যাবে, ওইটা একটা ইন্টিগ্রেশনের ফর্মুলায় পড়বে, x টু দি পাওয়ার n ওই ফর্মে যাবে। বাট তুমি যখনই cos x কে ইউ ধরে নিবা, তখন এটা ডিফারেন্সিয়েশন হবে কিন্তু মাইনাস সাইন এক্স। দেখো সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ, এমন মান আমরা পাবো। আমাদের এই ইন্টিগ্র্যান্ডের কোথাও কিন্তু সাইন এক্স এর কোনো অস্তিত্ব নাই, তাহলে আমাদের প্রাথমিক যে ধারণা সেটা কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে না। এখন তাহলে আমরা কি করব? সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করে যেহেতু কস পাচ্ছি, কাজ হচ্ছে না, তাহলে আমরা চিন্তা করব কোন ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে কস পাওয়া যায়। আমাদের ইন্টিগ্র্যান্ডে কিন্তু একটা কজ আছে, তাহলে আমরা জানি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করে কজ এক্স পাওয়া যায়। তাহলে আমরা কি কাজ করব? এই কজ এক্স কে ইউ না ধরে আমরা চেষ্টা করব সাইন এক্স কে ইউ ধরার জন্য। বিষয়টা বোঝো, কৌশলটা কেন এভাবে কাজ করছে। এখন তুমি যদি সাইন এক্স কে ইউ ধরো, এখানে তুমি পাবে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স ডিএক্স। ওকে ফাইন, বাকি অংশটুকুর আলোচনায় আমরা একটু পরে আসছি। তাহলে এইটা যদি আমরা করি cos x dx, এইটা নিয়ে অন্তত আমরা ডিইউ পাবো। ডিইউ নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই, আর বাকি অংশটাকে আমরা সাইনে কনভার্ট করে নিতে পারবো। তাহলে চলো পরের লাইনে আমরা ক্যালকুলেশন করি। পরের লাইনে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখো আমার যেহেতু এখানে cos x dx লাগবে, ওকে বোঝো, তাহলে এখান থেকে cos x dx আগে তৈরি করে নাও। তাহলে আমরা তৈরি করছি, দেখো cos স্কোয়ার এক্স ইন্টু cos x dx। দেখো cos x dx পেয়ে গেলাম। তো আমরা তো ধরবো sin x কে ইউ, এখানে তো sin x নাই, কিন্তু sin x আমরা পেতে পারি cos স্কোয়ার x থেকে। তাহলে ইন্টিগ্রেশন থাকলো, এটাকে আমরা লিখে দেই 1 মাইনাস sin স্কোয়ার x, আর এখানে থাকলো cos x dx। এইবার তুমি যথারীতি এই মানটুকু এখানে অ্যাপ্লাই করে দাও। এই যে আমরা ধরে নিয়েছিলাম sin x এর মান ধরেছি ইউ, cos x dx হচ্ছে ডিইউ। লিখি তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস ইউ স্কয়ার cos x dx হচ্ছে ডিইউ।
এবার দেখো তো অনেক সহজ হয়ে গেল, তাই না? বাকি অংশটুকুর ইন্টিগ্রেশন কি আমরা করতে পারবো না? বাকি অংশটুকু পারবে লাবিব? জি স্যার পারবো। লাবিব, দেখো না বুঝলে বলো, জাস্ট এটাকে এইভাবে ইন্টিগ্রেট করবা, এখানে থাকবে ডি ইউ মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ স্কোয়ার ডি ইউ। এটা কিন্তু সিম্পল, এটা হয়ে গেল অনলি ইউ স্যার এটা তো মাইনাস, পারবো স্যার, ইজি। হ্যাঁ এই তো হয়ে গেল, এটা ইউ কিউব বাই 3। ওকে, টেক্সট করেছো লাবিব বোধহয়, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি আর সামনে এগোচ্ছি না, এখানে ইউ এর মানটা বসিয়ে দিবা। এইরকম ভাবে যদি সাইন কজ এগুলোর যদি বিজোড় পাওয়ার থাকে, তাহলে আমরা চিন্তা করব কি কোন ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের ইন্টিগ্র্যান্ডের ভিতরে যেটা আছে সেটা পাওয়া যায়। ওকে, এইভাবে চিন্তা করব আমরা। আচ্ছা, এবার আসো আরেকটা কৌশলে, যদি সাইন আর কজ গুণাকারে থাকে তাহলে আমরা কি করব? ওকে, সবসময় এখানে বিজোড় থাকলে কিন্তু এই পদ্ধতিতে আসবো আমরা, এটা মনে রাখবা। একটাকে আলাদা করে ফেলবা আর বাকি পাওয়ারগুলোকে তখন পরে আমরা কাজ করে নেব। আচ্ছা, এবার আসো নতুন একটা আরেকটা ম্যাথ দেখি আমরা, কৌশল। ধরো আমাদের আরেকটা ইন্টিগ্রেশন আছে এরকম, ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স কস টু দি পাওয়ার 6x dx, গুণ আকারে আছে দেখো দুইটাই। এখন একটা বিষয় চিন্তা করো, মনে রাখবো সব সময় যদি সাইন আর কস গুণ আকারে থাকে তাহলে যেইটার পাওয়ার বিজোড়, ঠিক আছে, সেইটা বাদ দিয়ে অপরটাকে আমরা ইউ ধরবো। এখানে বিজোড় আছে সাইনের পাওয়ার, তাহলে সাইনটাকে ইউ ধরবো না, অপর ফাংশন কি আছে কজ, কজকে আমরা ইউ ধরবো, মনে থাকবে? তাহলে চিন্তা করো যদি আমরা কজ এক্স কে ইউ ধরি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস সাইন এক্স ডিএক্স, আর এই পাশে থাকবে ডিইউ। মাইনাসের চিন্তা পরে করব। তাহলে আমাদের বুঝতে পারছি এখানে সাইন এক্স ডিএক্স আমাদের আনতে হবে যে কোনো মূল্যে। ওকে, তাহলে দেখো সাইন এক্স ডিএক্স আনবো কিভাবে, আমরা একটু চেষ্টা করি। এই সাইন স্কোয়ার এক্স এখানে একটা রেখে দিলাম, এখানে কস টু দি পাওয়ার 6x থাকলো, আর এইখানে লাস্টে লিখলাম সাইন এক্স ডিএক্স। দেখো আবার সাইন কিউব এক্স কিন্তু পাচ্ছি আমরা। এখন এই সাইন স্কোয়ার এক্সকে আমরা কজে কনভার্ট করে নেই, লিখো তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার 6x সাইন এক্স ডিএক্স। এইবার আমরা মানগুলো সাবস্টিটিউট করে দেই। কজ এক্সকে ধরেছি আমরা ইউ, লিখে ফেলো ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস ইউ স্কোয়ার ইন্টু ইউ টু দি পাওয়ার 6, আর সাইন এক্স ডিএক্স হচ্ছে মাইনাস ডি ইউ, মাইনাসটা ডান পাশে পাঠিয়ে দিলে এখানে আমরা মাইনাস সামনে দিয়ে দেব, মাইনাস ডি ইউ। ওকে ফাইন, বাকি অংশ করতে হবে আমার। আচ্ছা। আচ্ছা গুড, এই যে দেখো কৌশলগুলি কি মাথায় এখন সেট হচ্ছে ধীরে ধীরে, কেমন থাকলে কোনটা ধরবো, ধীরে ধীরে সেট হবে, এত প্রেশার নেওয়ার কিছু নাই। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, যদি সাইন অথবা কজ এটার পাওয়ার বিজোড় থাকে তাহলে কিভাবে করব একটু আগে দেখে নিয়েছি, আর যদি সাইন আর কজ একসাথে গুণাকারে থাকে তাহলে যার পাওয়ার জোড় সেটাকে আমরা ইউ ধরে নেব। ওকে, সেটাকে ইউ ধরলে ডিফারেন্সিয়েশনের ফলাফলটা কেমন আসে আমরা চেক করব, সেই ফলাফলটা আমরা ইন্টিগ্রেন্ট থেকে আগেই তৈরি করে রাখবো। এখানে সাইন এক্স ডিএক্স পাওয়া যাচ্ছে, ডিফারেন্সিয়েশনের ফলে আমরা ইন্টিগ্র্যান্ড থেকে আগে সাইন এক্স ডিএক্স রেডি করে ফেলেছি। ওকে, এভাবে চিন্তা করবা গেল। এখন প্রশ্ন হলো যদি সাইন এক্স কজ এক্স গুণাকারে থাকে এবং দুইটার পাওয়ারই বিজোড় থাকে কি করবা? তাহলে তুমি সোনায় সোহাগা, যেইটা খুশি ইউ ধরতে পারো, কারণ দুইটাই তো বিজোড়, তাই না? তুমি তখন যেটাকে খুশি ইউ ধরে কাজ করো, মিলবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আচ্ছা এইবার আসো, যদি এমন হয়, ঠিক আছে,
যে এটা জোড় আকারে আছে পাওয়ার, জোড় বলতে কি ধরো স্কয়ার আকারে আছে, সাইন আর কজ গুণ আকারে আছে কিন্তু পাওয়ারটা স্কয়ার আকারে আছে, তাহলে আমরা কি করব চলো একটু দেখে ফেলি। এগুলো একটু মুছে দেই, আর লাগবে না আমাদের আপাতত। হুম। আবার দিল কেন ফোন, স্যার এক মিনিট। আচ্ছা দেখো, আমরা আরেকটা ফাংশন নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স ডিএক্স। এখন দেখো আমরা ত্রিকোণমিতিক সূত্র এখানে প্রয়োগ করব। ওকে, সব সময় এই সূত্রগুলো একটু মাথায় রাখবো আমরা। দেখো, টু সাইন স্কোয়ার এক্স আমি একটু লিখে রাখি, তোমরা নোট করে নিতে পারো। এটা সূত্র কি, ওয়ান মাইনাস কজ টু আইজ এক্স, আবার টু কজ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কজ টু আইজ এক্স। তুমি এইটাও মনে রাখতে পারো, অথবা তুমি যদি চাও যে স্যার আমি শুধু সাইন স্কোয়ার এক্স এর মান মনে রাখবো, হবে, সেটার মান একই কথা, এখানে একটা হাফ আসবে তখন, জাস্ট আর কিছুই না। এই তো বোঝা গেল, একই জিনিস তুমি এইভাবে মনে রাখতে পারো, ওইভাবে মনে রাখতে পারো। তাহলে একটা কাজ করি, আমার সাইনকে এই যে স্কোয়ারটাকে সরাতে হবে। দেখো এখানে কিন্তু স্কোয়ার সরে যাচ্ছে, আর কিন্তু পাওয়ার থাকছে না। ওকে, স্কোয়ারটাকে সরাতে হলে এখানে টু লাগবে, আর টু তো আমার নাই, না থাকলে আমি এখানে হাফ দিয়ে টু আনতে পারি, অথবা সাইন স্কোয়ার এক্সকে আমি এইভাবে চিন্তা করতে পারি, সেই হাফই হবে কিন্তু। তাহলে চিন্তা করো, এই সাইন স্কোয়ার এক্স এর জন্য একটা হাফ আসবে, আবার এই কজ স্কোয়ার এক্স এর জন্য আরেকটা হাফ আসবে, তাহলে হাফ আর হাফ গুণ করলে এখানে 1/4 পাওয়া যাবে। এখানে তাহলে একটা টু দিয়ে দিব এখন, আর এইখানে স্যার ওই একটা টু দিয়ে সূত্রের দেবো। মধ্যে স্যার হাফটা কেন আসলো? এটা সিম্পল, এটা বোঝো নাই? এটা সূত্রটা তো মূলত এইটা নাকি, টু সাইন স্কোয়ার এক্স। এখন তুমি যদি দুই দিয়ে ভাগ করো ও উভয় আচ্ছা আচ্ছা, পক্ষকে, বুঝতে পারছি তাইলেই স্যার, তো হয়ে খেয়াল গেল। করে নাই তো। এইভাবেও চিন্তা করা যায়, তোমার যেভাবে সুবিধা চিন্তা করবা। দেখো এখানে হবে টু কজ স্কোয়ার এক্স ডিএক্স। এইবার সূত্র ভাঙাও, 1/4 বাইরে থাকলো, টু সাইন স্কোয়ার এক্স হবে ওয়ান মাইনাস কস টু এক্স ইন্টু এটা হবে ওয়ান প্লাস কস টু এক্স ডিএক্স আমরা লিখলাম। এখন দেখো আবার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ফাইনালি এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার, এইখানে থাকবে ডিএক্স লিখলাম। এখন আমরা কি করব একটু চিন্তা করো, এখানে আবার কিন্তু তোমার স্কোয়ার চলে আসছে, তাহলে এখানে আবার টু আনতে হবে। এইবার টুটা কোথায় আনবো একটু লক্ষ্য করো, এখানে যেন স্যার ভুল এখানে না হয়। কজ স্কোয়ার টোয়াইস এক্স হবে না? ও হ্যাঁ হ্যাঁ, টু এক্স হবে, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে ইন্টিগ্রেশন দিলাম, এই ওয়ান থাকবে, এখানে কোনো কাজ নাই, ওয়ান থেকে গেল মাইনাস, এইখানে একটা হাফ দিয়ে টু আনবো আমরা, এইখানে একটা হাফ দেব, এরপরে টু কজ স্কোয়ার এক্স আনবো, এখানে টু এক্স আর কি, হ্যাঁ এখানে ডিএক্স লিখবো। এরপরে দেখো 1/4, তোমরা চাইলে একটু শর্ট করতে পারো, এইটার ফলাফল কত হবে, তুমি হাফ দিয়ে শুধু ফলাফলটা লিখে দিলেও চলবে। ওয়ান মাইনাস, এখানে হাফ থাকলো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে, এখানে কত হবে টু কজ স্কোয়ার এক্স ওয়ান প্লাস কজ টু এক্স, মানে টু ইন্টু টু এক্স, তার মানে 4x হয়ে যাবে এখানে। দেখো তো এইবার কি ক্যালকুলেশন করতে পারবো বাকিটা? লাবিব তাহমিদ দেখো,
বাকিটা, হ্যাঁ বাকিটা আমরা পারবো, ওখানে আর যাচ্ছি না তাহলে। আচ্ছা, তাহলে এই যে আমরা দুইটা সূত্র লিখলাম, এটা কিন্তু একটা অভেদ, এটাকে আমরা মনে রাখবো এইভাবে, অর্ধকোণের অভেদ, ঠিক আছে? অর্ধকোণের অভেদ। ওকে, এখানে পাওয়ার যা থাকবে দেখো পাওয়ারটা পরে কমে যাবে, রিডিউস হয়ে যাবে, এইটা আমরা মনে রাখবো একটু। এবার আসো আমরা ত্রিকোণমিতিক ফাংশনেরই অন্য একটা কৌশল আছে, আমরা কি শিখলাম একটু রিভিউ করে ফেলি। আমরা দেখলাম সাইন বা কজ এগুলোর পাওয়ার বিজোড় থাকলে কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। তারপরে সাইন আর কজ গুণাকারে আছে, যদি একটা পাওয়ার বিজোড় থাকে তাহলে সেইটাকে বাদ দিয়ে অপরটাকে ইউ ধরে নেব, আর যদি দুইটাই বিজোড় থাকে যে কোনো একটাকে ইউ ধরলে হয়ে যাবে। এরপরে দেখলাম যে কোনো দুইটা ফাংশন গুণ আকারে আছে সাইন কস এবং দুইটার পাওয়ারই জোড় অর্থাৎ 2, তাহলে আমরা অর্ধকোণের অভেদ ব্যবহার করে পাওয়ারটাকে কমায় আনবো, ঠিক আছে? পাওয়ারটাকে সরাই দেব, তারপরে আমরা ইন্টিগ্রেশন করব। এবার আমরা দেখব পাওয়ার যদি ভগ্নাংশ হয়, সাইন কস গুণ আকারে আছে, পাওয়ারটা ধরো ভগ্নাংশ আকারে আছে, তখন আমরা কি করব? দেখো একটা তথ্য আমি একটু বলে রাখি এখানে, তোমরা নোট করে নাও এটা। মনে রাখবা যে সাইন আর কজ এই দুইটার পাওয়ারের যোগফল যদি ঋণাত্মক জোড় সংখ্যা হয়, দেখো আমি একটু লিখি, সাইন, এটা লিখেই দেই তোমাদের, সাইন এক্স ধরলাম এক্স ও কজ এক্স এর এর ঘাতের যোগফল, এটা কৌশল হিসেবে লিখে রাখতে পারো, ঘাতের যোগফল মানে পাওয়ারগুলোর যদি আমরা যোগ করি, এই যোগফলটা যদি ঋণাত্মক জোড় সংখ্যা হয়, ঋণাত্মক জোড় সংখ্যা হলে আমরা কি করব? আমরা তখন 1/sec² এরকম একটা ফর্মে আনার চেষ্টা করবো এটাকে কোনো না কোনোভাবে, 1/cos²x, এখান থেকে আমরা এটাকে লিখবো sec²x, এই সম্পর্কটা আসবে আমাদের ওই সকল অঙ্কে। এবং আরেকটা সম্পর্ক এখানে আমরা কাজে লাগাবো, এটা ddx of tan x is equal to sec²x, এই দুইটা জিনিস কাজে লাগাবো। ওকে, কখন কাজে লাগাবো? এরকম যদি সাইন আর কজ এই দুইটার পাওয়ার যোগ করে দেখো ঋণাত্মক জোড় সংখ্যা আসে, বোঝা গেল? ধরো এখানে কথার কথা তোমার সাইনের পাওয়ার দিলাম এই অঙ্কটার মধ্যে -6 আর কজের পাওয়ার ধরো 2, তাহলে সাইন আর কজের পাওয়ার যোগ করলে তুমি কি পাবা? -4 পাবে, দেখেছো? ঋণাত্মক জোড় সংখ্যা। তখন আমরা এই কেসগুলিতে চলে আসব। কৌশলটা লিখেছো সবাই? স্যার 10 মিনিট 10 সেকেন্ড স্যার। ওকে, ঠিক আছে, লিখো। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কৌশল, লিখে রাখো বক্স করে, সুন্দর করে এগুলো নোট করে ফেলবা তোমরা কৌশলগুলো। যেমন আমি কি কি দেখালাম আজকে, টাইপ বাই একটা একটা করে লিখবা। সাইন বা কজের পাওয়ার কিউব থাকলে এই নিয়মে করতে হবে, সাইন কজ গুণাকারে আছে। ম্যাথে জানি কি দেখাইলেন স্যার, পাওয়ার মাইনাস দিয়ে? বুঝি নাই কোনটা? দেখতেছিলাম তো খেয়াল করি না। ওই যে স্যার ম্যাথে যে মাইনাস পাওয়ার দিয়ে কি একটা দেখাইলেন না, ওটা স্যার দেখতেছিলাম তো। বললাম ধরো এখানে সাইন স্কোয়ার ছিল, এন্ড সাইন স্কোয়ার না থাকে সাইনের পাওয়ার দিলাম -6 আর কজের পাওয়ার 2 রাখলাম, তাহলে পাওয়ার দুটো যোগ করলে কত হবে? -4। তাহলে এটা কি ঋণাত্মক বিজোড় সংখ্যা। যদি কখনো সাইন আর কজের পাওয়ার যোগ করলে ঋণাত্মক বিজোড় সংখ্যা হয়, তখন আমরা এই যে বক্সে লিখলাম এই কৌশলগুলো অ্যাপ্লাই করব। একটা একটা করে কৌশল সাইড নোট করে লিখে রাখবা কখন কোনটা অ্যাপ্লাই করতে হয়। সাইন কস দুইটাই যদি জোড় সংখ্যা হয় তখন এই যে সূত্র, এই যে দেখো আমি সূত্র দিয়ে দিছি, এই সূত্র প্রয়োগ করে এইগুলোকে পাওয়ারটাকে কমাতে হবে, আস্তে আস্তে করে পাওয়ারটাকে 1 বানাতে হবে। দেখো এখানে কজের পাওয়ার 1, এখানেও কজের পাওয়ার 1, বোঝা গেল? কখন কোনটা অ্যাপ্লাই করবা কৌশল এগুলো শিখে রাখো।
এইবার দেখো আমরা এটার একটা এক্সাম্পল দেখে ফেলি, আর একটা ভগ্নাংশ আকারে ধরো আছে। কাজ করি, নতুন একটা ইন্টিগ্র্যান্ট নেই, ইন্টিগ্রাল নিলাম, ইন্টিগ্রেশন অফ, ধরো লেখা আছে সাইন টু দি পাওয়ার -1/5 cos টু দি পাওয়ার -9/5। তাহমিদ, এই দুইটা পাওয়ার যোগ করে কত হয় আমাকে জানাও। পাওয়ার দুইটা যোগ করলে কত হবে আমাকে জানাও। চেষ্টা করো, বাকি নাও। স্যার -2। -2 কি একটা ঋণাত্মক জোড় সংখ্যা, তার মানে আমরা আগের এই কৌশলটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তার মানে এইখানে কোনো না কোনোভাবে আমাদের 1/cos² আসবে, তখন আমরা ddx অফ 10x, 10কে ইউ ধরে নেব, তখন আমরা sec² পেয়ে যাব। তাহলে দেখো এই এই পরিবেশটা আমরা এখানে কিভাবে তৈরি করি, লক্ষ্য করো। আমি একটু রাফ দেখাবো আগে, তোমরাও চাইলে নোট করে ফেলতে পারো, সমস্যা নাই। এইটাকে প্রথমত তুমি এইভাবে সাজাতে পারো, ইন্টিগ্রেশন অফ, যেহেতু পাওয়ার আছে ঋণাত্মক, এভাবে লিখতে পারো সাইন টু দি পাওয়ার 1/5x cos টু দি পাওয়ার 9/5x লেখা যাবে না? এইভাবে লেখা যাবে। এখন একটা বিষয় চিন্তা করো, আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে এখানে cos আর লাগবে tan, দুইটা বিষয় আগেই লাগবে। cos থেকে sec আসবে, তাহলে cos আর tan। আমরা একটা কাজ করি, tan যদি আনতে হয় কি করা যায় বলো তো? আমরা চাইলে এইটাকে cos দ্বারা ভাগ করতে পারি, cos টু দি পাওয়ার 1/5 করা যাবে না? দেখো, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, লব এবং হর দুইটাকে cos² 1/5 দিয়ে ভাগ করতে পারো। এখন বলতে পারো যে স্যার cos² 1/5 নেব না 9/5 নেব? তোমার তো tan দরকার, তাহলে tan এর মধ্যে কি আছে? sin এর cos, তাহলে sin এর পাওয়ার কত? 1/5, তাহলে তোমার cos এর পাওয়ার 1/5 নিয়ে এখন কাজ করতে হবে। দেখো কৌশলগুলো কিভাবে আসতেছে ধীরে ধীরে। তাহলে প্রথমত আমরা একটা কাজ করি, এটা 1-ই রাখি, আমরা সাইনকে ভাগ করি। দেখো এখানে সাইন টু দি পাওয়ার 1/5 ছিল, আর এটা ভাগ করলাম cos টু দি পাওয়ার 1/5। ওকে, তাহলে এটা tan হয়ে যাবে। আর তাহলে এটা যেহেতু আমি বাড়তি এনেছি tan বানানোর জন্য, এটাকে ব্যালেন্স করার জন্য এখানে গুণ করে দিচ্ছি। আর আগে কত ছিল আমাদের? cos টু দি পাওয়ার 9/5, এটা তো আগেই ছিল, লিখে দিলাম। এখানে dx থাকবে। এখন লক্ষ্য করো তো, এইটার মান হয়ে যাবে 10, এইটা আমার 10 পেলাম, এইটুকুর মান কত হবে একটু চিন্তা করো। এই পাওয়ার দুটো যোগ করলে এবার কত হবে? 1/5 9/5, পাওয়ার হবে স্কয়ার, মানে cos² হবে, তাই না? বোঝাতে পারলাম? এই দুইটা মিলে কত হয়ে যাবে ফাইনালি? এই দুটো মিলে হয়ে যাবে তোমার cos²x। বোঝা গেল? ফিডব্যাক দিও, এখানে না বুঝলে কিন্তু পরে আর বুঝবা না। ওকে, সবাই কি বুঝেছো কিনা এইটুকু? তাহলে 1/cos², এটাকে তুমি লিখতে পারো sec² আকারে। ওকে, 1/cos², তাহলে নিচে কি? নিচে রইল tan x, তাহলে এটাকে তুমি ফাইনালি এভাবে লিখতে পারো sec²x, নিচে হলো tan অফ, মানে tan টু দি পাওয়ার 1/5, এখানে হবে x। পাওয়ার নিয়ে ভাইবো না, তুমি tan x কে ইউ ধরবা, তাহলে এটা হয়ে যাবে u টু দি পাওয়ার 1/5। tan x কে ইউ ধরলে sec²x পেয়ে যাবা। দেখেছো কৌশলটা কিভাবে কাজ করতেছে এখন? গুড, তাহলে আমরা একটা কাজ করে ফেলি এখন। এখানে কি পেলাম এতক্ষণ ক্যালকুলেট করে, সেইটা একটু আমি লিখে দেখাই তোমাদের। তোমরা চাইলে এইগুলো দেখাই দিতে পারো, কোনো সমস্যা নেই, দেখাই দিলেই কিন্তু ভালো, আলটিমেটলি দেখাই দেওয়াটাই ভালো। এইগুলো সব দেখাইবা, এগুলো দেখানোর পর থেকে আমি লিখছি এখানে। তাহলে ফাইনালি আমরা কি পেলাম বলো তো? উপরে পেলাম sec²x, এই নিচে পেলাম tan টু দি পাওয়ার 1/5x dx। এবার আমরা কি করব? এই ক্যালকুলেশন কিন্তু দেখাইবা, তিনটা লাইন এখানে দেখাইবা, দুইটা লাইন দেখানোর পরে আমরা কি করব? এবার tan x কি ইউ ধরো, ডিফারেন্সিয়েশন করো, তাহলে হবে sec² dx ইজ ইকুয়াল টু du। মান বসাও চট করে, ইন্টিগ্রেশন অফ, উপরে দেখো sec² dx, এটা হয়ে গেল du, আর নিচে হয়ে গেল u টু দি পাওয়ার 1/5।
আর এটাকে এইভাবে না রেখে ইনভার্স করে ফেলো, ইউ টু দি পাওয়ার -1/5, এখানে হলো ডিইউ। বাকিটা করে নিব আমরা। লাবিব কি প্রশ্ন করেছিল? আচ্ছা, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। সবাই লিখে নাও, বাকিটা নিজে করবা। ঠিক আছে তো সবার? লেখা শেষ হলে একটু জানাবে। জি স্যার। তামিদ, খুব কঠিন লাগছে কৌশলগুলো? না স্যার। হ্যাঁ, ধীরে ধীরে সেট হবে। আমি বললাম না, আবার তোমাদের এগুলো নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো, সুন্দর করে আমি একটা নোট দিচ্ছি, নোটটা লিখে নাও। দেখো, নোটটা লিখো সুন্দর করে, যেগুলো আমরা শিখেছি তখন ওইটার আলোকেই সামারাইজ করে দিচ্ছি। সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স, এইভাবে লিখলাম মনে করো পাওয়ার আকারে, ডিএক্স। এটা নির্ণয়ের কৌশল কি হবে? আমরা তখন যা শিখছি সবগুলো কিন্তু এই ফরম্যাটেই ছিল, তাই না? প্রথম ফরম্যাটটা ছিল, ধরো এন এর মান যদি 0 হয় তাহলে এটা পুরোপুরি সাইন হয়ে গেল, আর এম যদি বিজোড় হয় তাহলে প্রথম কৌশলে চলে যাবে। আবার দেখো, এম আর এন দুইটাই হলো 2, তখন দ্বিতীয় কৌশল। আর যদি একটা বিজোড় হয় একটা জোড় হয় তখন আর একটা কৌশল। তার মানে এই ফরম্যাটেই কিন্তু আমরা তখন কাজ করেছি। নির্ণয়ের কৌশল এটা লিখতে চাচ্ছি আমি। হ্যাঁ দেখো, লিখো। কৌশলটা কি মনে রাখবো আমরা, সুন্দর করে আমি তথ্যগুলো লিখে দিচ্ছি যেন নোটাকার রাখতে পারো। এম এন যে কোনো একটি বিজোড় পূর্ণ সংখ্যা হলে যার পাওয়ার বিজোড় সেটা বাদ দিয়ে অন্যটা ইউ ধরবো। ওকে, দেখো লিখে ফেলো। এম এন এর কোনো একটা বিজোড় হলে হ্যাঁ, যার পাওয়ার বিজোড় সেটা বাদে অন্য অপরটাকে ইউ ধরতে হবে। যার ঘাত বিজোড় সেটা বাদে, সেটা বাদে মানে কি, সহজ কথায় যার পাওয়ার জোর সেটাকে ইউ ধরতে হবে। ওকে, অপরটাকে ইউ ধরতে হবে, ইউ বা জেড যাই ধরো। লিখলাম। এরপরে আমরা একটা এক্সাম্পলও দিয়ে দিই এখানে। ধরো এমটা বিজোড়, যদি এম বিজোড় হয়, এম বিজোড় হলে, ঠিক আছে, তাহলে ইউ হবে কি, এম বিজোড় হলে ইউ হবে আমাদের কজ এক্স। আর যদি এন বিজোড় হয়, এন বিজোড় হলে মানে সাইন এক্স। হ্যাঁ ইউ হবে সাইন এক্স। আচ্ছা, এরপরে আমরা দেখো আর একটা ক্রাইটেরিয়া লিখে দেই। এম এন যদি জোড় হয়, দুইটাই জোড়, এম আর এন দুইটাই জোড়, এম এন জোড় হলে অর্ধকোণের অভেদক ব্যবহার করতে হবে। অর্ধকোণের অভেদক কি? ওই যে 2 sin স্কয়ার এক্স 2 cos স্কয়ার এক্স, ওই সূত্র।
তুমি চাইলে সাইড নোটে অর্ধকোণের অবেদক লিখে রাখতে পারো যে 2 sin স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস 2x। অর্ধকোণ কি, এই যে দেখো এখানে হলো cos 2x, এখানে হলো শুধু সাইনের পাওয়া অ্যাঙ্গেলটা হলো x, এখানে কোণ অর্ধেক আছে। আবার 2 cos স্কয়ার x 1 প্লাস cos 2x, এটা হলো অর্ধকোণের অভেদক। এরপরে 3 নম্বরে আসো। যদি mn এইটার যোগফল ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, লিখো mn এর যোগফল ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে, পূর্ণ সংখ্যা তো বোঝোই, আলা জোর হোক আর বিজোড় হোক সমস্যা নাই। পূর্ণ সংখ্যা হলে এটাকে আমরা কি করব, সাজিয়ে লিখব, এটাকে অ্যারেঞ্জ করব। ওই যে ভাগ আকারে দিছি দেখো না, এই যে একটু আগে, এই যে সাজানো বলতে এটা বোঝাচ্ছে, এই যে এটাকে দেখো নিচে দিয়েছি, এই যে এটাকে নিচে নিয়ে এসেছি, তারপরে ভাগ করেছি cos টু দি পাওয়ার 1/5x দ্বারা, তারপরে সাজানোর পরে এরকম একটা মান পেয়েছি, তাই না? এটাকে সাজানো বলছি। এই কাজগুলো করে নিব আমরা মাঝখানে। হ্যাঁ, এটাকে সাজিয়ে কি করব, সাজিয়ে sec স্কয়ার x বের করব। বের করতে হবে। sec স্কয়ার x কিন্তু আসবে, তোমরা দেখতে পেলে, তাই না? সাজালে sec স্কয়ার x আসবে। যদি sec স্কয়ার x নিয়ে আসি, এরপরে কি হবে, অতঃপর u ইজ ইকুয়াল টু tan x ধরতে হবে। সবাই কৌশলগুলো একটু লিখে নাও। লেখা শেষ হলে আমাকে জানাবে। লেখা শেষ হয়েছে? জি স্যার। হ্যাঁ, লাবিব, আবু বকর, হ্যাঁ লাবিব মনে হয় চলে গেছে। হ্যাঁ, কমপ্লিট হয়েছে আবু বকর? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এতক্ষণ কি শিখলাম। যদি পাওয়ার আকারে থাকে, ধরো এইবার নতুন কৌশলে আসবো আমরা, পাওয়ার নাই, হ্যাঁ পাওয়ার না কিন্তু সাইন আর কস গুণ আকারে আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, একটু কিছু ফর্মুলা আমরা লিখে রাখি এখানে। দেখো, যদি পাওয়ার না থাকে কিন্তু সাইন আর কস গুণ আকারে থাকে, তখন এই কাজটা আমরা করব। 2 sin a, দেখো sin a cos b, এটা সূত্র কি, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। 2 নম্বরে দেখো 2 sin a sin b, তাহলে হবে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এরপর আরো একটা ফর্ম আছে 2 cos a cos b। এই তিন রূপেই থাকতে পারে, হয়তো দুইটাই সাইন থাকবে, নইলে দুইটাই কস থাকবে, নইলে মিক্স আপ, সাইন একটা কস একটা, এই তিনটা ফর্মেই থাকবে গুণাকারে। এটা হবে দেখো cos a প্লাস b
প্লাস কজ এ মাইনাস বি। এখন তোমরা দেখো এতক্ষণ যে কৌশলগুলো শিখলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এগুলো এত কিছু করে লাভ কি হবে। আসলে এগুলো খুবই কাজের, ঠিক আছে। এই ত্রিকোণমিতিক যে ইন্টিগ্রেশনগুলো এগুলো ইঞ্জিনিয়ারিংয়ে অনেক কাজে লাগে, ঠিক আছে। এগুলোর অহরহ ব্যবহার তোমরা দেখবে। আর লাস্টের অধ্যায়ে যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন এগুলোর চমৎকার কিছু প্রয়োগ তোমরা দেখতে পাবে। তাহলে এই তিনটা সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব, যখন সাইন আর কস গুণাকারে থাকবে। যেমন একটা এক্সাম্পল তুমি লিখে নাও, যেমন ধরো সাইন 4x কস 7x ডিএক্স। এখানে কিন্তু পাওয়ার নাই, মানে 2 3 5 কিছু নাই, তার মানে আগের কৌশলগুলিতে যাবে না। এখন আমরা কি করব, এই ফর্মে সাজাবো। তাহলে এটাকে সাজানোর জন্য তোমার কি লাগবে, একটা 2 তো লাগবে সবার আগে। সাইন এ কস বি হোক, সাইন এ সাইন বি হোক, একটা 2 লাগবে। তাহলে একটা হাফ দিয়ে 2 নিয়ে আসবা, এখানে একটা 2 নিয়ে আসো। 2 সাইন 4x cos 7x dx। এইবার তুমি চিন্তা করো কোন ফর্মে পড়েছে এটা, সাইন আর কস। দেখো 2 সাইন এ কস বি ফর্মে পড়েছে, তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি লিখে ফেলো। এখানে লিখবো তাহলে সাইন এ প্লাস বি, তাহলে লিখো সাইন 4x আর 7x যোগ করলে কত হবে 11x। এরপরে প্লাস দিয়ে আবার লিখবো সাইন এ মাইনাস বি, তাহলে দেখো সাইন এ মাইনাস বি, তাহলে 4x থেকে যদি 7x তুমি ক্যান্সেল করো কত হবে মাইনাসের 3x। আর সাইনের সামনে মাইনাস থাকার অর্থ কি, মাইনাস সামনে চলে আসা, তাই না। মাইনাস সাইন 3x, এরপরে হবে dx। দেখো ইন্টিগ্রেশনটা এখন কিন্তু সহজ হয়ে গেল। ওকে, গুণাকার গুণ থাকার কারণে কিন্তু তখন ঝামেলা হচ্ছিল। ও এক মিনিট, ও জাস্ট মিনিট দাঁড়াও। 2 সাইন এ কস বি, ওকে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এইভাবে আমরা একটু চিন্তা করে নেব। ওকে, আচ্ছা, পারবো না এখন। বাকিটুকু আমরা নিজেরাই ক্যালকুলেট করব। আচ্ছা, এরপরে দেখো তাহলে আচ্ছা, সেশনটা বোধহয় শেষ হয়ে যাচ্ছে, আমরা রেকর্ডটা স্টপ করি। আমরা দেখি আরেকটা সেশন নিতে পারি কিনা। জাস্ট এ মিনিট। তাহলে কৌশলগুলো কিন্তু আমরা একটু নোট করে প্র্যাকটিস করব। যেই অঙ্কগুলো কৌশলের আন্ডারে পড়বে সেগুলো আমরা প্র্যাকটিস করব।